বৌমা, তোমার আসতে এত বেশি সময় লাগলো কেন? আর বলবেন না মা, অফিসে যত সব কাজ ছিল সব শেষ করে এসেছি। তাছাড়া আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা। সাজিদকে এসছে মা? হ্যাঁ এসেছে তো, তোমার আসার প্রায় 1 ঘন্টা আগে এসেছিল সে। মন খারাপ করার ভান করে। ও আচ্ছা। কেন আনিকা, কিছু হয়েছে? না তেমন কিছু না। কি তেমন কিছু না? তোমার মন খারাপ দেখাচ্ছে কেন? আসলে আমি তাকে বলেছিলাম একসঙ্গে আসবো, ওকে একটু দাঁড়াতে বলেছিলাম, কিন্তু ও আমাকে বলেছিল ও নাকি আমার চাকর নয় যে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। এরকম কয়েকটা কথা বলে সে সেখান থেকে চলে এসছে। আমিও আর তাকে কিছু বলার সাহস পাইনি। অনিকা আর তার আম্মুর কথোপকথন সাজিদের আব্বু সোফায় বসে শুনছিল। অনিকার মুখে এরকম কথা শুনে তিনি সাজিদের আম্মুকে বললেন, দেখেছো তোমার ছেলের কাণ্ড? তোমার ছেলের কি উচিত ছিল না আনিকাকে সাথে করে নিয়ে আসার? তোমার ছেলের কি বোঝার দরকার ছিল না যে আনিকা একা একা তার শ্বশুরবাড়িতে আসবে কি করে? তারপরেও তো তোমার ছেলেকে আনিকা বলেছিল কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, কিন্তু তোমার গুণধর ছেলে কি করলো? মেয়েটাকে একা ফেলে চলে এলো। আহ, থামো না। কি থামবো? কেন থামবো? তোমার ছেলে শুধু শুধু বৌমার সাথে খারাপ ব্যবহার করবে আর তুমি চুপ থাকবা? হ্যাঁ বলো তুমি। সাজিদের হয়তো বা খারাপ লাগছিল, তাই সে তাড়াতাড়ি চলে এসেছে। তুমি এখন তোমার ছেলেকে এসব কথা বলে বাঁচাতে এসো না। লাই দিতে দিতে তুমি তোমার ছেলেকে এরকম বানিয়ে দিয়েছো। তোমার জন্য ছেলেটা এরকম হয়ে গেছে। ঠিক এমন সময় সাজিদ তার বাসায় প্রবেশ করে। সে দেখতে পায় আব্বু সোফায় বসে তার আম্মুকে কথা শোনাচ্ছে আর অনিকা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আব্বু? কি হয়েছে না? কি অভিনয় যেন কিছুই জানে না। আমি আবার কি করেছি? কি করিস না সেটা বল। তোর কি আনিকাকে মানুষ বলে মনে হয় না? ওকে তো আমার কখনোই মানুষ বলে মনে হয়নি। কি বিড়বিড় করছিস? না কিছু না। আমি কি করেছি সেটা তো বলো। আমি কিছু বলতে পারবো না, তুমি তোমার ছেলেকে বলে দাও। এরকম যদি এমন কিছু হয় তাহলে কিন্তু এটা তোমার আর তোমার ছেলের জন্য ভালো হবে না। আম্মুকে উদ্দেশ্য করে বলে সাজিদের আব্বু রুমে চলে গেল। আর সাজিদ বোকার মতন দাঁড়িয়ে রইল। তার বুঝতে বাকি রইল না অনিকা আবার কিছু না কিছু গোলমাল পাকিয়েছে। সে তার আম্মুকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? আব্বু এরকম রেগে মেগে কথা বলছিলেন কেন? তোকে তো বলেছিলাম আমি যে তুই আসার সময় আনিকাকে সাথে করে নিয়ে আসবি, তুই তাকে ফেলে একা চলে আসলি কেন? আমাকে তো আনিকাই। এইটুকু বলে সাজিদ অনিকার দিকে তাকালো। অনিকা শয়তানি হাসি দিচ্ছে। সাজিদের মেজাজটা প্রচণ্ড রকম খারাপ হয়ে গেল। কি? আনিকা কি? না কিছু না। তোর দায়িত্ব জ্ঞান বলতে কিছু নেই? মানলাম তুই তাকে স্ত্রী হিসাবে মানিস না, তাই বলে তার কি দায়িত্বও ঠিকভাবে পালন করবি না? শোন, তুই যদি এরকম করতে থাকিস তাহলে সংসারে আগুন লাগাতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই বলছি, বড় কিছু হওয়ার আগেই সাবধান হয়ে যা। আর হ্যাঁ, কোনো সময়ও যাতে তোকে একা থাকতে আর আসতে না দেখি। সব সময় আসার সময় আনিকাকেও সাথে করে নিয়ে আসবি। তার আম্মু এসব কথা বলে চলে গেল আর সাজিদ সেখানেই দাঁড়িয়ে রয়েছে। অনিকা তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। সাজিদ বলল, এরকমটা না করলেও পারতেন। তারা এভাবে আমার উপর রেগে রয়েছে, তার উপর আপনার এই মিথ্যা নাটকে আমি আবার তাদের চোখে খারাপ হয়ে গেলাম। তাকে কষ্ট না দিলে আমার পেটের ভাত হজম হবে কি করে? আমি তো বললামই আপনি আমাকে যত ইচ্ছে কষ্ট দিন, মারুন কাটুন, কিন্তু আমার পরিবারকে কষ্ট দিবেন না। আপনার জন্য আমি আমার পরিবারের আগের হাসি খুশির জীবনটা আর দেখছি না। তোকে কষ্ট দিতে গেলে সেরকম কাজ যদি বারবারও করতে হয় তাহলেও আমি রাজি। এত কষ্ট দেওয়ার থেকে একেবারে মেরেই ফেলুন আমায়। তোকে মেরে ফেললে তো আর আমার প্রতিশোধ নেওয়া হবে না, তাই তোকে আমি মারবো, কিন্তু তিলে তিলে, যাতে আমার সাথে লাগার কি পরিণতি হয় তা বুঝতে পারিস। আপনি কি আমাকে শুধুমাত্র এই জন্যই বিয়ে করেছেন? ঠিকই ধরেছিস, তোকে আমি বিয়ে করেছি শাস্তি দেওয়ার জন্য, আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য।
আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি প্রতিশোধ নিচ্ছেন? আপনার কি মনে হয় কোনো স্ত্রী তার স্বামীকে পরপুরুষের সহ তার বান্ধবীদের জুতা মুছে দিতে বলে, তাও আবার অফিসের সবার সামনে? এতটা অপমানিত কেউ তার স্বামীকে করে? কি মনে হয় আপনার? তোর কি মনে হলো না হলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার কাজ হলো শুধু তোকে কষ্ট দেয়া। শুনুন ম্যাডাম, সময় সবসময় সবার এক যায় না। আপনার এখন সময় ভালো যাচ্ছে, তাই এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন। সময় একদিন আমারও আসবে, সেদিন আপনি আমার কাছে এসে নিজের কাজের জন্যই আমার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু আমি তখন আপনাকে ক্ষমা করব না। কি বললি? কি বললি? ওই কেউ এসে শুনে যাও ও কি বলে। আমি নাকি এর মতো ছোট লোকের কাছে মাফ চাইবো? এত হাসবেন না, এই হাসিটাই একসময় কান্নায় পরিণত হবে। শোন, যেটা তুই ভাবছিস না ওইটা কখনো আমার ক্ষেত্রে হবে না। আমি বললাম তো, আপনি দেখে নিয়েন। সেটা তোর স্বপ্নে। কোনটা কার স্বপ্নে সেইটা দেখাই যাবে। দিনের বেলায় স্বপ্ন দেখতে থাক, আমি গেলাম। বলে অনিকা চলে গেল। আর এদিকে সাজিদ ভাবছে অনিকার কি এত অপমান করেও মন ভরল না? তবে কি সে আমার সব সুখ শান্তি মুছে দিয়েই ক্ষান্ত হবে? সে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। সেদিন রাতে সাজিদের আব্বু সাজিদের সাথে খাবার টেবিলে কোনো কথাই বলেনি, অথচ প্রত্যেক দিন দুই বাপ ছেলের কথাই ভালো করে খাওয়া যেত না। তারা এমনভাবে কথা বলতো যেন তারা একে অপরের বন্ধু। সাজিদের আম্মু তো আহত দৃষ্টিতে সাজিদের আর সাজিদের আব্বুর দিকে তাকাচ্ছে। সাজিদের অনিকার ওপর মেজাজ খারাপ হওয়া শুরু করে। সেই দিন সাজিদ খাবার শেষ করে সোজা রুমে চলে যায় শোয়ার জন্য। অনিকাও কিছুক্ষণ পর কাজটা শেষ করে চলে আসে। সে এসে দরজা লাগিয়ে বিছানা ঝাড়তে শুরু করে। সাজিদ গিয়ে সোফায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে ঘুমাতে পারছিল না। সে এপাশ ওপাশ করছিল, তার রাগে পুরো শরীর কাঁপছিল। তোদের এখানে আমার এত গরম লাগে কেন? এসি লাগাতে পারিস না? ও, আমি কাকে এসি লাগাতে বলছি? এরা তো ছোট লোক, এরা তো মনে হয় এসি লাগানো দূরের কথা এসি জীবনে দেখেওনি। সাজিদ তখন রাগ সামলাতে না পেরে উঠে গিয়ে অনিকার গালে কষে একটা থাপ্পড় মেরে দেয়। অনিকা কিছু দূর গিয়ে ছিটকে পড়ে যায়। তার পড়ে যাওয়াতে সাজিদ কিছুটা ভয় পেয়ে যায়। আয় হায়, এ আমি কি করলাম? আরে এ তো কোনো কথাই বলছে না, অজ্ঞান হয়ে গেল নাকি? সাজিদ গিয়ে দেখে অনিকা অজ্ঞান হয়ে রয়েছে। বুঝতে পারছে না সাজিদের মতন একটা ছেলে যদি রাগের মাথায় মারে, তাহলে সেটাই সহ্য করার ক্ষমতা অনিকার কি করে থাকবে। কিছু পড়ার শব্দ শুনে তার আম্মু দরজায় কড়া নাড়েন। কি রে, কিছু পড়ার শব্দ হলো মনে হয়? আরে না, আম্মু কিছু পড়েনি, আলমারি থেকে বড় বক্সটা পড়েছে, তাই একটু আওয়াজ হয়েছে। ও আচ্ছা, তাই বল। তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। তার আম্মু চলে যায়। সাজিদ অনিকাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর মগ থেকে কিছুটা পানি ছিটা অনিকার মুখে দেয়। সাজিদ অবাক হয়ে অনিকাকে দেখছে। কি মায়াবী মুখ! এত সুন্দর মুখটি দেখলে যেন সমস্ত রাগ পানি হয়ে যায়। সাজিদ যেন চেহারার প্রেমে পড়ে গেল। এই সুন্দর চেহারাটার পিছনে যে একটা নিকৃষ্ট মন লুকায়িত আছে, সেটার কজনই বা জানে। ধুর, তাকে থাপ্পড় মারাটা উচিত হয়নি, কিন্তু কী বা করব, আমি আমার রাগকে ধরেই রাখতে পারছিলাম না। এখন আবার সামনে আমার জন্য কি অপেক্ষা করছে কে জানে। সাজিদ এসব ভাবতে ভাবতে অনিকার মুখে ছিটা দিতে লাগলো। কিছুক্ষণ পর অনিকার জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে দেখে সাজিদ তাকে পানি দিচ্ছে। অনিকার রাগ যেন চরম সীমানায় পৌঁছে গেল। সে রাগের দৃষ্টিতে সাজিদের দিকে তাকিয়ে রয়েছে। সাজিদ তাকে বলল, আই এম সো সরি আনিকা, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারিনি, প্লিজ, আই এম সরি। ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমাকে থাপ্পড় মেরেছিস। তুই শুধু দেখ তোর সাথে আমি কি করি। আমি সরি বললাম তো। সরি মাই ফুট। তোকে আমি কিছুদিন পর এইভাবে ছেড়ে দিতাম, কিন্তু না, এখন দেখবি আমি তোর সাথে কি করি। তোকে এর জন্য অনেক বড় শাস্তি পেতে হবে। তোমার যদি এতই এসির দরকার হতো তাহলে তুমি বাড়ি থেকে এসি নিয়ে এসো। তুমি আমার বাবা মাকে নিয়ে কথা বললে কেন? অনিকা রেগে কিছু বলতে গিয়েও থেমে যায় আর শয়তানি হাসি দিতে থাকে। তার মনে অন্য কিছু চলছে। কি হলো, হাসছো কেন? দেখো, আই এম সরি, আমি আর কখনোই তোমাকে কিছু করব না, আমাকে প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে,
এখন সামনে থেকে সর, আমি ঘুমাবো। সাজিদ তখন সোফায় চলে আসে। সাজিদ অনিকাকে অনেক ভালোবাসে, তাই তো অনিকার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু অনিকার মনে অন্য কিছু চলছে। তুই কি মনে করেছিস আমাকে মেরে তুই একবার ক্ষমা চাইলেই তোকে ক্ষমা করে দিব? কখনোই না। তোকে এর জন্য কত কিছু পোহাতে হবে তুই ভাবতে পর্যন্ত পারবি না। শুধু দেখ সামনে কি করি। সাজিদ এবং অনিকা দুজনেই ঘুমিয়ে পড়ে। সাজিদের ঘুম ভেঙে যায় আজানের মিষ্টি শব্দে। সে উঠে সাবধানতার সহিত অজু করে মসজিদে চলে যায়। মসজিদ থেকে এসে সে কোরআন তেলাওয়াত করে, আর অনিকার ঘুম ভেঙে যায় সাজিদের মন মুগ্ধকর কোরআন তেলাওয়াতের আওয়াজে। সে যেন কোথায় হারিয়ে যায় সাজিদের কোরআন তেলাওয়াত শুনে। এত সুন্দর করে তেলাওয়াত কিভাবে করে সে, তার মাথায় আসে না। যে কোনো অশান্ত মনকে শান্ত করতে এরকম কোরআন তেলাওয়াত যথেষ্ট। অনিকা মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। অনিকা উঠে ফ্রেশ হয়ে নেয়। সাজিদ তাকে নামাজ পড়তে বলে। অনিকা তার কথা না শুনে উল্টো আরও সাজিদকে কথা শুনিয়ে দেয়। সাজিদের মনটা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর সাজিদ আর অনিকা রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সাজিদ অফিসে গিয়ে সোজা টেবিলে গিয়ে বসে। তার কাছে রিফাত আর শিয়াম এসে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছিস বন্ধু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোর কি কোনো বিষয় নিয়ে মন খারাপ? না তো, কেন? না মানে তুই তো প্রতিদিন আমাদের কাছে এসে আগেই সালাম দিতিস, কখনো চেষ্টা করেও তোকে আমাদের আগে সালাম দিতে পারি নাই, তো আজকে কি এমন হলো? আরে না, তেমন কিছু না। আনিকাকে নিয়েই ভাবছিলাম, তাই তোদের সাথে কথা বলতে ভুলে গেছি। তুই ওকে নিয়ে এইভাবে ভাবছিস কেন? আমি ভাববো না তো কে ভাববে? যাই হোক না কেন, ও তো আমারই স্ত্রী। আমার স্ত্রী যদি দিনের পথে না চলে, তাহলে ওকে দিনের পথে নিয়ে আসার দায়িত্বটাও তো আমাকে নিতে হবে, তাই না? আমি বুঝি না ভাই, তোকেও এত অপমান করলো, তারপরে তুই ওর কথা ভাবছিস, তার ভালো চাচ্ছিস। সত্যি তোকে আমি কখনোই বুঝে উঠতে পারিনি। আনিকা এখন আমি অপমান অত্যাচার কেন করেছে জানিস? কেন? কারণ ওর প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে আছে, তাই সে বুঝতে পারছে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমি যে তাকে ভালোবাসি টাকার অহংকারে, সেটাও তার চোখে পড়ছে না, কিন্তু তার অহংকার সবসময় থাকবে না। একদিন না একদিন ও ঠিকই বুঝতে পারবে যে ও কত বড় ঘোরের মধ্যে ছিল। আর আমি এই দোয়াই করি, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করেন। আমিন। তারা কিছুক্ষণ কথা বলল। তারপর রিফাত চলে গেল। রিফাত চলে যাওয়ার পর সাজিদ কাজে লেগে পড়ল। তার কাজগুলো এখন শেষ হয়নি, তাই সে পুরো দমে কাজগুলো করা শুরু করে দেয়। কিছুক্ষণ পর পিয়ন এসে তাকে ডেকে যায়। আপনি ওনাকে বলে দিন আমি কাজগুলো শেষ করে আসছি। ম্যাডাম তো আপনাকে এখনই যেতে বললো, কি না কি জরুরি কাজ আছে আপনার সাথে। আচ্ছা, আপনি যান, আমি ওনার কাছে যাচ্ছি। সাজিদ তারপর অনিকার কেবিনের সামনে যায়। ম্যাডাম আসবো? আয়। ম্যাডাম কী জন্য আমাকে ডেকেছিলেন? তোকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো শেষ করেছিস? না ম্যাডাম, এখনও শেষ হয়নি, তবে বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন যা, আমার জন্য এক কাপ গরম গরম কফি নিয়ে আয়। কি আনবো ম্যাডাম? কানে কি শুনতে পাস না? বলেছি এক কাপ কফি নিয়ে আয় গরম করে। ম্যাডাম কফি পিয়নকে আনতে বলতেন, তাহলে পিয়নও তো কফিটা এনে দিত। তোকে জিজ্ঞেস করতে হবে আমি কাকে কফি আনতে বলবো না বলবো? সরি ম্যাডাম। এখন যা, আমার জন্য কফি নিয়ে আয়। সাজিদ অনিকার কেবিন থেকে কফি বানানোর উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণ পর সে কফি নিয়ে চলে আসে। সে অনিকাকে কফিটা দেওয়ার সময় অসাবধানবশত কফিটা একটু অনিকার হাতে পড়ে যায়। অনিকা আউচ বলে চিৎকার দিয়ে ওঠে। অনিকা টিস্যু দিয়ে দ্রুত হাতটা মুছে নেয়, তারপর রাগী দৃষ্টিতে সাজিদের দিকে তাকায়। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাতের উপর কফি ঢালিস? দেখ এখন আমি কি করি। এই বলে অনিকা সাজিদের ভাঙা হাত খপ করে ধরে নেয়। সাজিদের এসব কেন যেন ভালো ঠেকছিল না। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, আনিকা তুমি আমার ভাঙা হাত কেন ধরেছ? কেন ধরেছি এটা তুই জানতে চাস? হ্যাঁ, কেন ধরেছ তুমি? দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে অনিকা সাজিদকে কিছু বলা ও বোঝার আগেই সাজিদের ভাঙা হাতে অর্ধেক গরম কফি ঢেলে দেয়। তারপর হাতের আঙুলগুলোকে মগের ভিতরে পুড়িয়ে দেয়।
সাজিদ ব্যথায় আহ করে চিৎকার দিয়ে ছটপট করতে থাকে, কিন্তু অনিকা তার হাত ছাড়ে না। আনিকা আমার হাত ছেড়ে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। আহ মাবুদ গো, মরে গেলাম, আমি মরে গেলাম, প্লিজ আনিকা আমার হাতটা ছেড়ে দাও। দয়া করো আনিকা, দয়া করো, আমার হাতের ঘা এখনো শুকায়নি, দয়া করে আমাকে আর কষ্ট দিও না প্লিজ, দয়া করে হাতটা ছেড়ে দাও। তুই আমার হাতে গরম কফি ফেলেছিলি কেন? প্লিজ আনিকা ছেড়ে দাও, ওটা অসাবধানতার বশে পড়ে গিয়েছিল। আর কখনো অসাবধানে কাজ যেন না করিস, তাই তো শাস্তি দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন ভুল করব না, দয়া করে ছেড়ে দাও আমায়। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ থাকবে, তুমি প্লিজ হাতটা ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, যা দিলাম ছেড়ে। সাজিদকে ছেড়ে দেওয়ার পর সাজিদ নিজেও ভাঙা হাতটি অন্য হাত দিয়ে ধরে কোনো মতে অনিকার কেবিন থেকে বের হলো। সাজিদ চিৎকার কারণে অফিসের প্রায় সবাই তখন অনিকার কেবিনের সামনে উপস্থিত হয়। সাজিদকে সামনে আসতে দেখে রিফাত জিজ্ঞাসা করে, সাজিদ, কি হয়েছে তোর? এইভাবে চিৎকার করছিস কেন? আমার ব্যথায় কথা বলতে পারছে না। কি হলো তোর? আমার হাত। তোর হাত কি? আর তুই এভাবে হাত ধরে রেখেছিস কেন? আমার হাতের ভিতরে গরম কফি ঢুকে গেছে। কি? সদ্য ঘা ভাঙা হাতে তুই কফি ঢোকালি কি করে? ব্যথায় কাঁদরাতে কাঁদরাতে, আহ ব্যথা করছে রে, খুব ব্যথা করছে। শ্যাম, তুই দেখতে পাচ্ছিস সাজিদ ব্যথায় ছটফট করছে, তারপরে তুই এত প্রশ্ন করে যাচ্ছিস? তোর কি মাথায় কোনো আক্কেল জ্ঞান নেই? ওকে আমাদের সাথে নিয়ে এক্ষুনি হাসপাতালে যেতে হবে, না হলে ওর এই ব্যথা কমবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল ওকে হসপিটালে নিয়ে যাই। সাজিদ তুই চল, তোকে হসপিটালে নিয়ে যাই। সাজিদ তারপর ওদের দুজনের সাহায্যে হাসপাতালে চলে আসে। রিফাত আর শ্যাম তাদের প্রিয় বন্ধু এই অবস্থা দেখে চোখের কোণে জল এসে পড়ে। অন্যদিকে অনিকা তার কেবিন থেকে বের হয়ে দেখে কয়েকজন কর্মচারী একযোগে হয়ে কথা বলছে। অনিকা তাদের কাছে গিয়ে বলল, এই তোমরা কাজ না করে এখানে কি করছো? না ম্যাডাম, তেমন কিছু না। তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো? ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? ম্যাডাম, সাহিদ স্যারকে দেখলাম কান্না করতে করতে আপনার কেবিন থেকে বের হলো, কি হয়েছিল ম্যাডাম? ওটা তোমাদের বিষয় নয়, তোমাদের এসব বিষয়ে বলতে আমি বাধ্য নই। সরি ম্যাডাম। আর হ্যাঁ, একটু আগে যা ঘটলো কেউ যদি আব্বুকে বলো তাহলে তোমাদের চাকরি খেয়ে নিব। না না ম্যাডাম, আমরা কিছুই দেখিনি। গুড। তা তোমাদের সাজিদ স্যার এখন কোথায়? ম্যাম, রিফাত আর সিয়াম ওরা দুজনে সাবির স্যারকে হসপিটালে নিয়ে গিয়েছে। কি? ওদের এত বড় সাহস আমার অফিসে আমার অনুমতি না নিয়ে কাজ না করে অফিসের সামান্য একজন কর্মচারীকে নিয়ে হসপিটালে গিয়েছে। আজকে আসুক ওরা। তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও গিয়ে নিজের কাজ করো। সবাই অনিকার এমন রাগী চেহারা দেখে কাজ করতে চলে গেল। আর এদিকে হসপিটালে আসার পর ডাক্তার সাজিদের হাত পরিষ্কার করে আবার নতুন করে ব্যান্ডেজ করে দেয়। সাজিদ ব্যান্ডেজ খোলার সময় লক্ষ্য করে তার হাতের চামড়া কিছুটা ঝলসে গেছে। ডাক্তার সাবধানতার সহিত তার হাতটি পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করে দেয়। আর অন্যদিকে অনিকা দুপুরে সাজিদের বাসায় চলে আসে। হে আল্লাহ, তুমি আনিকাকে ক্ষমা করে দাও, ও না বুঝে আমার সাথে এরকম করছে, তুমি ওকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি তো একমাত্র হেদায়েত দাতা, তুমি যাকে ইচ্ছে হেদায়েত দিয়ে থাকো, দয়া করে তুমি তাকে হেদায়েত দান করো, তুমি তাকে ক্ষমা করো। সাজিদ এইগুলো বলছিল আর হাউমাউ করে কাঁদছিল। সেগুলো শুয়ে শুয়ে শুনছিল অনিকা। সাজিদের মোনাজাতে অনিকা যেন চরম অবাক হলো। এত অত্যাচার, অবিচার, অপমান, অবহেলার পরেও সাজিদ আমাকে কতটা ভালোবাসে, আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করছে। অথচ আমি কি করলাম? সাজিদকে সবার থেকে আলাদা করে দিলাম, একটা মিথ্যে নাটকের উপর বিশ্বাস করিয়ে ছিনিয়ে নিলাম তার সব সুখ শান্তি। সে এখন সবার চোখে খারাপ, চরিত্রহীন, শুধুমাত্র আমার জন্য। অনিকা এসব কথা ভাবছে
তার চোখ বেয়ে কখন যে 2 ফোঁটা পানি বের হলো সে টেরই পেল না। তার সাজিদের প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করলো। কিছুক্ষণ পর ফজরের আজানের শব্দ কানে ভেসে আসলো। সাজিদ জায়নামাজ গুছিয়ে রেখে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যায়। নামাজ পড়ে এসে দেখতে পায় অনিকা বসে বসে কী যেন ভাবছে। সাজিদ সালাম দিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো, কিন্তু অনিকার উত্তর দিল না। সাজিদ বলল, এই যে ম্যাডাম, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সালামের উত্তর দিচ্ছেন না কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দিইনি। তোর কোনো সমস্যা? সমস্যাটা হচ্ছে তুমি আমার বউ, তাই তোমাকে নিয়ে চিন্তা হয় আর কি। আহা, এসছে আমার জামাই। আমাকে কি ছোট পেয়েছিস যে তোকে আমার জন্য চিন্তা করতে হবে? তুমি ছোট নাও ঠিক, কিন্তু তোমার ভালো কোনটাতে সেটা তুমি এখনো বুঝতে পারছো না, তাই তোমার জন্য আমাকে চিন্তা করতে হবে। দেখ, আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার সামনে অধিকার ফলাতে আসিস না, তাহলে এর ফল ভালো হবে না। আমাকে ভয় দেখাচ্ছ পাখি? তোকে ভয় দেখাচ্ছি না, সাবধান করে দিচ্ছি। আর পাখি কাকে বলছিস? কেন, আমার এই মিষ্টি বউটাকে? দেখ, এবার কিন্তু সত্যি খারাপ হয়ে যাবে। কি করবে তুমি পাখি? কি করব, দেখ তুই কি করি। বলেই রেগে উঠতে যাবে এমন সময় রিয়াদের ফোন আসে। অনিকা বারান্দায় গিয়ে ফোন ওঠায়। সে কথাবার্তার মধ্যে রিয়াদকে কালকে রাতের ঘটনা জানায়। ওহ, বুঝেছি। মনে হয় তোমাকে তার ভালোবাসা দিয়ে আমার ভালোবাসা ভুলিয়ে দিয়েছে, তাই তো তুমি তার গুণগান গাইছো। বাহ বাহ। না রিয়াদ, আমি ওর গুণগান গাচ্ছি না। আসলে আমি এখন বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। আমার মনে হচ্ছে আমি ওর উপর অনেক অত্যাচার অপমান করেছি। আমার আর আগানো ঠিক বলে মনে হচ্ছে না। কি বলো তুমি? কি বলছো কি তুমি? ও শহরে শত শত মানুষের সামনে কষে যে দুটো থাপ্পড় মেরেছিল, সেটা কি ভুলে গিয়েছো? তাও আবার একটা ছোট লোক রিক্সাওয়ালার জন্য। না, এটা আমি ভুলবো কি করে? এত অপমানিত আমি আমার জীবনে কখনোই হইনি। এত অপমানিত হওয়ার পরও তুমি তার সাথে সহানুভূতি দেখাতে এসেছো? তাকে তোমার আরও অপমান অত্যাচার করা উচিত, যাতে ও ভালো করে বুঝে বড়লোকদের সাথে লাগতে আসার ফল কি হতে পারে। দেখো, আবার ওর উপরে অত্যাচার করতে গিয়ে ওর মিথ্যা ভালোবাসায় জড়িয়ে যেও না। না না, তুমি ভাবলে কি করে ওর মতো ছোট লোককে আমি ভালোবাসবো? ওকে তো আমি আচ্ছা মতো সাজা দিয়ে ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, তাই করো। এখন বলো তো কি করা যায়? আচ্ছা, তাহলে শোনো। তারপর রিয়াদ আর অনিকা মিলে আরও কিছু প্ল্যান করে সাজিদকে ফাঁসানোর জন্য। প্রায় 20 মিনিট কথা বলে রিয়াদ ফোন রেখে দেয়। হা হা হা, বেবি, তুমি তো আমার সবচেয়ে বড় হাতিয়ার, আমার সবচেয়ে বড় শত্রুর প্রতিশোধ নেওয়ার জন্য। সাজিদ, তুই কলেজে ওই দিন আমার সাথে যা করলি তা একদমই ঠিক করিসনি। তোকে আমি কখনোই ছাড়বো না। তোকে এর জন্য অনেক কিছু সহ্য করতে হবে, দেখে নিস। হা হা হা। অন্যদিকে অনিকা ফোন রেখে ভিতরে গিয়ে দেখে সাজিদ কোরআন তেলাওয়াত করছে। অনিকার তেলাওয়াতগুলোর প্রতি কেমন যেন নেশা ধরে গেছে। সে খাটে বসে কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। এক অন্য জগতে হারিয়ে গেছে সে। তার অশান্ত মনটা শান্ত হয়ে গেল। সাজিদ তেলাওয়াত শেষ করে দেখতে পায় অনিকা খাটে বসে পা নাড়াতে নাড়াতে কী যেন ভাবছে। সাজিদ বলে উঠল, আমার পাখিটা বিবর হয়ে কি এমন ভাবছে? দেখ, আমার এরকম ন্যাকামো একদমই পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তুমি কি রিয়াদের সাথে কথা বলছিলে? তুই কি করে বুঝলি? আমার বউ কখন কি করে কি চায় আমি সব জানি। এই, একদম বউ বলবি না বলে দিলাম। বউকে বউ বলবো না তো কি ভাবি বলবো? ধুর, তোর সাথে কথা বলারই সময় নষ্ট। একটু শান্তিতে থাকতে দে না আমায়। সাজিদ মুচকে হেসে উঠে গেল। আর অনিকা সাজিদকে নিয়ে ভাবছে। তার কেমন যেন সন্দেহ হচ্ছে রিয়াদের উপর। সাজিদকে এত অপমান করার ইচ্ছা কেন হয় ওর? নাকি অন্য কোনো ব্যাপার আছে? ওদের মধ্যে কোনো পুরানো শত্রুতা আছে নাকি? ভাবতে ভাবতে তার গলা শুকিয়ে আসে। সে এক গ্লাস পানি খেয়ে বারান্দায় যায়। এত সুন্দর পরিবেশ সে খুব কমই দেখেছে। পাখিদের কিচিরমিচির, সূর্যোদয় দৃশ্য, মনোমুগ্ধ করা বাতাস মিলিয়ে যেন তার অপরূপ একটা পরিবেশ। সাজিদের বারান্দায় গিয়ে একটা ছোটোখাটো বাগান আছে। বাতাসের ঝাপটায় তার বাগানের ছোট্ট ছোট্ট ফুলগুলো নড়ছিল। অনিকা মন দিয়ে এই দৃশ্যগুলো উপভোগ করছে।
এত সুন্দর একটা পরিবেশে এক কাপ চাতে সুন্দর মানিয়ে যায়। অনিকার এখন চা খেতে ইচ্ছা করছে, কিন্তু তার চা বানাতে এখন আর ভালো লাগছে না। তাই ইচ্ছেটাকে ধামাচাপা দিয়ে চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে লাগলো। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ অনুভব করে অনিকা চমকে পিছনে তাকায়। সে দেখতে পায় সাজিদ তার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে, তা আবার তার ফেভারিট গরুর দুধের চা। সে মুচকি হেসে বলল, এই নাও, এত মনোমুগ্ধকর পরিবেশে এই চা খেতে তোমার অনেক ভালো লাগবে। অনিকা অবাক হয়ে গেল। সাজিদ কিভাবে জানলো তার চা খেতে মন চাচ্ছে? অনিকার চা খেতে প্রচণ্ড ইচ্ছা করছে, কিন্তু সাজিদের থেকে চা নেওয়ার তার কোনো ইচ্ছা নেই। সে বলল, তোকে আমি বলেছি আমার জন্য চা বানিয়ে আনতে, ঢং করার জায়গা পাস না কোনো। আরে খেয়েই দেখো না, তোমার চাটা খুবই ভালো লাগবে। বললাম তো আমার চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। তুমি খাবে কি না বলো। না না না, খাবো না আমি। আচ্ছা ঠিক আছে, না খেলে আমার কি, আমি রেখে গেলাম, ইচ্ছে হলে খেতে পারো। আমি বিষ খাবো, কিন্তু তোর হাতে চা খাবো না। সাজিদ মুচকে হাসল। সে চাটাকে বারান্দায় একটা চেয়ারের উপর রেখে গেল। অনিকার চাটার দিকে তাকিয়ে আর নিজেকে সামনে রাখতে পারল না। কত সুন্দর রং, কেমন জানি হবে তার স্বাদ। সে চায়ের চুমুক দিয়ে আবারও অবাক হয়ে গেল। কি মজাদার চা! এত মজাদার চা মনে হয় সে কখনো খায়নি। সে তৃপ্তি করে চাটা খেয়ে নিল। কিছুক্ষণ পর সাজিদ বারান্দায় কাপড় নিতে আসলে দেখতে পায় কাপে কোনো চা নেই। সে মুচকে হাসল। অনিকাকে উদ্দেশ্য করে বলল, কেউ একজন বলেছিল যে বিষ খাবে, কিন্তু আমার হাতে চা খাবে না। অনিকা সাজিদের দিকে তাকালো। আবারও তার মুখে সুন্দর হাসিটা দেখতে পেল। কি সুন্দর হাসি! এই মুখটা দেখলে তার সমস্ত রাগ পানি হয়ে যায়। অনিকা বলল, আমার বইয়েই গেছে তোর হাতে চা খেতে। তোর ওই ফালতু চাটা দেখতে আমার বমি পাচ্ছিল, তাই তোর চা আমি নিচে ফেলে দিয়েছি। কি মনে করেছো আমি কিছু বুঝি না? বলো চাটা কেমন হয়েছে। বললাম তো চা খাইনি। আচ্ছা বলতে চাচ্ছ না, আমি জোর করব না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসো। কেন? অফিস আছে না? ও হ্যাঁ আছে তো। আচ্ছা তুই রেডি হ। আমি তোমার সাথেই যাব। কখনোই নয়। তুই ভাবলি কি করে তোকে আমি আমার সাথে নিব? কোথায় তোর মতো ছোট লোক আর কোথায় আনিকা সুলতানা। আমার প্রেস্টিজ কোথায় যাবে ভেবেছিস? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে আমি ড্রাইভ করে নিয়ে যাব। তোমাকে কষ্ট করে ড্রাইভ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, না হলে যেতে পারিস আমার সাথে। এখন যাও, রেডি হয়ে আসো। আমি নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। তুই কি নাস্তা করবি না? সাজিদ অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি কি কিছু বলেছিলে? বলেছি যে তুই কি নাস্তা করবি কি না, এত অবাক হওয়ার কি আছে? না মানে আমি খেয়েছি কিনা তুমি জিজ্ঞেস করলে দেখে একটু অবাক হলাম আর কি। এত ন্যাকামো করার মতো কিছুই বলিনি, গাধা কোথাকার। তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। সবার সাথে বসে নাস্তা খাওয়ার অধিকার তো তুমি আমার রাখোনি। কি করে একসাথে নাস্তা খাবো? ও আচ্ছা বেশ হয়েছে, তোর সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে, তুই শুধু দেখতে থাক। আচ্ছা তুমি যা করার পরে করো, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা খেয়ে এসো তো। তা তোকে বলতে হবে না, আমাকে সময়ের জ্ঞান দিতে আসিস না। আমি জানি কোন সময়ে কি করতে হবে। সাজিদ আবারও মুচকে হাসল। অনিকা সেখান থেকে ওয়াশরুমে ঢুকে যায়। ঢুকে আয়নায় দেখতে পায় তার ঠোঁটের কোণে কিছুটা দুধের স্বর লেগে রয়েছে। তার মানে অনিকা যে চা খেয়েছিল সাজিদ তা জানতে পেরে গেছে। অথচ সাজিদকে কত বড় বড় কথা শুনিয়ে দিল সে। লজ্জায় তার ফর্সা গাল দুটো গোলাপি বর্ণ ধারণ করলো। সে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে এসে দেখতে পায় সাজিদ অফিসের পোশাক পরে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। অনিকাকে দেখে সাজিদ মুচকে হাসল। অনিকা কাছে আসার পর সাজিদ গাড়ির পিছনের দরজাটা খুলে দিল, ঠিক যেমন ড্রাইভার খুলে দেয়। অনিকা একবার সাজিদের দিকে তাকালো। মহারানী গাড়িতে প্রবেশ করুন। অনিকা একবার চোখ পাকিয়ে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। সাজিদ তারপর গাড়ি উঠে গাড়ি চালানো শুরু করলো। অনিকা বারবার সাজিদের দিকে তাকাচ্ছে। সাজিদ সেটা লক্ষ্য করলো। একসময় সাজিদ আর অনিকা চোখাচোখি হয়ে যায়।
অনিকা লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল, আর সাজিদ তাদেরকে মুচকে হাসলো। কিছুক্ষণ পর তারা দুইজন অফিসে এসে পৌঁছায়। পুরো রাস্তায় তারা কারোর সাথে কোনো কথা বলেনি। অফিসে এসে অনিকা নিজের কেবিনে চলে গেল। সাজিদ ক্যান্টিনে গিয়ে নাস্তা করে নিল। নাস্তা খেয়ে ভিতরে গিয়ে সাজিদ লক্ষ্য করলো রিয়াদ আর শিয়াম একসাথে দাঁড়িয়ে আছে। তারা কেমন আলাদা একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। সাজিদ এদিকে তাকানোর মানে বুঝলো না। সে গিয়ে কুশলাদি বিনিময় করলো। তুই গতকালকে আনিকার সাথে কি কি করেছিস একটু বলবি? ওইটা আমাদের ব্যক্তিগত বিষয়, তোকে আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে আমি জড়াজড়ি করব না, কিন্তু এখন যেই প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। আচ্ছা বল, কি প্রশ্ন? তুই যে কালকে বললি তোকে অনিকা যত আঘাত দিয়েছে তার চেয়ে কয়েক গুণ কষ্ট করেছিস, সেই কষ্ট কি, এটার মানে কি? তুই কি এমন আঘাত সহ্য করেছিস? এই অতীত সম্পর্কে আমি তেমন কিছু বলতে চাই না। কিন্তু তোকে বলতেই হবে। আচ্ছা বলবো, কিন্তু এখন নয়, লাঞ্চ টাইমে বলবো। আচ্ছা ঠিক আছে। সাজিদ কাজে চলে গেল। সে কাজ করতে করতে কোন সময় যে দুপুর বেজে গেল বুঝতেই পারল না। রিফাত এসে তাকে লাঞ্চ করার জন্য ডেকে নিয়ে যায়। আচ্ছা ভাই, এবার বল কি এমন ঘটনা ঘটেছে? আচ্ছা বলছি, কিন্তু তোদের কথা দিতে হবে, তোরা কখনো কাউকে এই কথা বলবি না। ঠিক আছে, বলবো না আমরা। তুই সবটা আমাদের খুলে বলতো। আমার আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? 2 দিন আগে রিয়াজ স্যার যখন এসেছিল তুই তাকে দেখে এত অবাক হয়েছিলি কেন? তোরা কি আগে থেকেই পরিচিত? আমরা আগে থেকেই একে অপরকে চিনি, নিজের বন্ধু হিসেবে নয়, নিজের শত্রু হিসেবে। তোদের মধ্যে আবার কিসের শত্রুতা? তুই সবটা আমাদের খুলে বলতো। আচ্ছা শোন তাহলে। 4-5 বছর আগের কথা। সাজিদের বয়স তখন 25-26 বছর। সাজিদ তখন ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর গ্রামের কিছু সমস্যার কারণে সাজিদ প্রথম 1-2 মাস কলেজ দিতে পারেনি। যাই হোক, কলেজে পা রাখতেই সবাই তার দিকে কেমন যেন অবাক চোখে তাকিয়েছিল, যেন তারা কোনো এলিয়ান দেখছে। কারণ সাজিদের পরনে ছিল একটা পাঞ্জাবি, টুপি, আর তার দাড়িও ছিল, তবে তা বর্তমানের মতন এত বড় ছিল না। সবাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাজিদ সেদিকে খেয়াল না করে ক্লাসে গিয়ে বসে। ক্লাস শেষ করে যখন বাইরে বের হতে যাবে তখন এই ক্ষেত, এদিকে আয়। ডেকেছিলেন আমায়? হ্যাঁ, তোকেই ডেকেছিলাম। হ্যাঁ বলুন, কি জন্য ডেকেছেন? নাম কি তোর? জি, আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম, সবাই আমাকে সাজিদ বলেই ডাকে। এরকম ক্ষেতের মতো কলেজে আসলি কেন রিয়াদ? মানে কলেজের মধ্যে এসব কি পোশাক পরে এসেছিস? আর তোর মুখে দাড়ি কেন? এখন কি তোর দাড়ি রাখার সময় হয়েছে? কোন ক্ষেত থেকে উঠে এসেছিস? জি, আমি এসব পোশাক পরি কারণ আমার বাবার এত সামর্থ্য নেই যে আমাকে ভালো শার্ট প্যান্ট পরাবেন, আর দাড়ি রাখার বয়স হয়েছে দেখেই দাড়ি উঠেছে। আর তাছাড়া এটা একটা সুন্নত, আমি সুন্নতকে মেনে চলছি। আরে রাখ তোর সুন্নত, কাল যেন এইসব পোশাকে আর তোকে না দেখতে পাই, আর দাড়ি কেটে ক্লিন হয়ে এই ক্যাম্পাসে আসবি। সেটা আমি কখনোই করতে পারবো না। এই দাড়ি একমাত্র জিনিস যেটা আমি কবরে নিয়ে যেতে পারবো, তাই কখনো আমি দাড়ি কাটতে পারবো না। আর তাছাড়া দাড়ি রাখা ওয়াজিব, দাড়িটা আমি কেটে ফেললে আমার কবিরা গুনাহ হবে। শোন, আমাকে তোর এসব বালসাল শোনাতে আসিস না। তোকে আমি বলছি কেটে আসবি, তো কেটে আসবি, না হয় তোর খবর আছে। সাজিদের এসব কথা শুনে মেজাজ বিগড়িয়ে যায়। সে সব সহ্য করতে পারলো, নবীজির সুন্নতে অপমান সহ্য করতে পারতো না। সাজিদ রাগান্বিত কণ্ঠে বলল, আমাকে এই বলার সাহস কি করে হয় তোর? আমাকে দেখে কি কারো চাকর মনে হয়? তোর কথা আমায় মেনে চলতে হবে? তোর সাহস তো কম না। তুই জানিস আমি কে? আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে তোর? তোকে আমার চিনার কোনো ইচ্ছা নাই। একটা কথা কান খুলে শুনে রাখ, আমাকে দেখতে হুজুরের মতো হলেও দুর্বল ভাবিস না। আমার মেজাজ খারাপ হলে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা লড়তে যাচ্ছিস। তুই কিন্তু অনেক বড় ভুল করছিস।
এই 2 টাকার ভয়গুলো অন্তত আমাকে দেখাস না। কি মনে করেছিস তোর এই কথায় আমি ভয় পেয়ে দাড়ি কামিয়ে ফেলবো? সেটা কখনোই হওয়ার নয়। কারো জোর গলার কথায় ভয় পাওয়া ছেলে আমি নই। মনে রাখিস, আমার অন্তরে শুধু একজনেরই ভয় রাজত্ব করে। জানিস কার? কার? আল্লাহ তাআলার। কথাটা যেন মনে থাকে। সাজিদ এসব বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে, আর রিয়াদ, রূপা, মীরা ওরা চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকে। শুধু তারাই নয়, আশেপাশে যারা ছিল তারাও অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়াদের সাথে কেউ কোনোদিন এইভাবে কথা বলতে সাহস পায়নি, কারণ রিয়াদ ছিল এই দেশের নাম করা এক ব্যবসায়ীর ছেলে। কেউ তাকে কোনো কাজে বাধা দিতে পারতো না, আর না কেউ তার কথার বাইরে যেতে পারতো। আর সেই জায়গায় সাজিদ তার সাথে যা করলো, যেমনভাবে কথা বললো, উপস্থিত কারোরই কোনো বিশ্বাস হচ্ছিল না। তাদের ভাবতেও অবাক লাগছে কেউ রিয়াদের সাথে এইভাবে কথা বলতে পারে। রিয়াদ, ছেলেটা এসব কি বলে গেল দেখলি? দেখেছি। আমি আমার জীবনে এই প্রথম এত সাহসী একজন ছেলে দেখলাম। তুই এতটুকুতেই ভয় পেয়ে গেলি? সামনে দেখ আমি তার সাথে কি করি। এখনো আমাদের ভয় পাবে। তাকে সাধারণ শাস্তি দিলে হবে না, কঠোর শাস্তি দিতে হবে, কেমন? যেন কখনোই আর এভাবে কথা বলার সাহস না পায়। সে তো অবশ্যই। ওর এমন অবস্থা আমি করব, আমাকে দেখলেই ও ভয়ে কাঁপুনি শুরু হয়ে যাবে। রিয়াদ এগুলো বলে ফোনটা হাতে নিল, কারোর একটা নম্বরে কল করলো। হ্যালো রফিক, আমি ভালো আছি। শোন, তোদের একটা কাজ করতে হবে। হ্যাঁ শোন, এই কিছুক্ষণ আগে একটা ছেলে কলেজ থেকে বের হয়েছে। ও আজকে আমাকে খুব বাজেভাবে সবার সামনে অপমান করেছে। ওকে তুই আর 2-3 জন মিলে একটা শিক্ষা দিয়ে দে। আগে যা বলছি তাই, এত ঘোরাস কেন? পারলে হাত পা ভেঙে দিস, যাতে আর কখনো এরকম করার সাহস না পাই। বলে রিয়াদ ফোন রেখে দেয়। রূপা জিজ্ঞাসা করে, কাকে ফোন করছিস রিয়াদ? তাকেই ফোন করেছি যে এই ক্ষেতটাকে কিছুক্ষণ পর শিক্ষা দিবে। এমন শিক্ষা দিবে যে সারা জীবনেও আমাদের সঙ্গে লাগার কথা ভাবতেও পারবে না। ও, ভালোই করেছিস। চল আমরা একটু ঘুরে আসি। ওরা ঘুরতে চলে গেলে রিয়াদ মনে মনে খুশি হয়। একে তাহলে একটা শিক্ষা দেওয়াই যাবে। এই প্রথম তার সাথে কেউ জোর গলায় কথা বলেছে। খুব বেশি পাকনামি করতে আসছিল না, এবার বুঝবে ঠেলা। পরের দিন রিয়াদ সহ বন্ধু বান্ধবীরা কলেজে এসে গাছতলায় গিয়ে বসে। তারা প্রত্যেক দিন এখানে বসেই আড্ডা দেয়। এই জায়গাতে শুধু তারা ছাড়া আর কেউ বসতে সাহস পায় না, এমনকি কলেজের বড় ভাইয়েরাও না। তারা বসে আড্ডা দেওয়া শুরু করে। কিরে, আজকে সাজিদ আসলো না? আসবে কি করে? রিয়াদ ওর যা অবস্থা করেছে না, তাতে মনে হয় না এই সপ্তাহে ও কলেজে আসতে পারবে। তারা হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পর সাজিদ কলেজে প্রবেশ করে। সাজিদকে কলেজে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয়ে গেছে রিয়াদ। রিয়াদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাজিদ তার কাছে এসে বলল, আমাকে থাপ্পড় মারা না, তোর সাথে এমন কিছু করব যাতে তোর প্রতি তোর পরিবারের বিশ্বাসই উঠে যায়। শুধু দেখ আমি কি করি। অনিকা মনে মনে এসব বলতে থাকে আর দরজায় কড়া নাড়ে। সাজিদের মা এসে দরজা খুলে দিয়ে যায়, আর অনিকার সাথে সাজিদকে না দেখে জিজ্ঞাসা করে, মামুনি, সাজিদ আসলো না? না মা, ও আসেনি। কেন মা? ও বলল ওর নাকি কোথায় একটা কাজ পড়ে গেছে, ওইটা শেষ করেই নাকি আসবে। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসো। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। সাজিদের আম্মু বাসার ভিতরে চলে যেতে নেয়, আর অনিকা দাঁড়িয়ে শয়তানি হাসি দিতে থাকে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে খারাপ কিছু একটা করতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তা পরিষ্কার হয়ে গেল। অনিকা নিজের ফোন বের করলো, বের করে কল করার ফান করে সাজিদের আম্মু, আব্বু আর নাদিয়াকে শুনিয়ে বলতে লাগলো, হ্যাঁ আব্বু, আমি বাড়িতে এসে পড়েছি। তুমি এক কাজ করো, তুমি এক এক করে সোফা, খাট, এসি, আলমারি সবকিছু কিনে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসো।
আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি এখন বাড়িতেই আছি। তাছাড়া তুমি তো কিছুক্ষণ পর আসছোই, দেখো ভালো মানের সুন্দর দেখে সব কিছু কিনো। ঠিক আছে, আমি এখন রাখছি। এই কথা বলে অনিকা ফোন কেটে দেওয়ার ভান করে। সাজিদের আব্বু অবাক হয়ে জিজ্ঞাসা করে, আনিকা মামুনি, হ্যাঁ বাবা বলুন। আমাদের বাড়িতে তো এইসব জিনিস আছেই, তাহলে তুমি আবার তোমার বাবাকে দিয়ে এখানে এইসব কিছু আনাতে বলছো কেন? আমাদের বাড়ির জিনিস কি তোমার পছন্দ না? না বাবা, তেমন কিছু নয়। তাহলে কেমন? মন খারাপ করার ভান করে। আচ্ছা বাদ দিন, পরে শুনলে আপনারা কষ্ট পাবেন। আমরা কষ্ট পাবো কেন? কি হয়েছে আমায় খুলে বলো। ছাড়ুন না, পরে আপনারা আবার রেগে যাবেন। আরে তেমন কিছু হবে না, তুমি বলো তো। আসলে প্রথম দিন এখানে আসার পর আপনাদের ছেলে বলল আমাকে নাকি তার সাথে বিছানায় ঘুমোতে দেবে না, আমাকে যেন বাড়ি থেকে বিছানা নিয়ে আসতে হয়। এমনকি ওই দিন আমি রাত্রে সোফায় ঘুমিয়েছি। তো আপনারাই বলুন, আমি আর কয়দিনই বা সোফায় থাকতে পারবো? আর সে আমাকে প্রথম দিনেই বিছানা আনতে বলেছে, পরে আবার সোফা, টেবিল, আলমারি, এসি এসব কিছু আনতে বলবে। তাই আমি নিজে আগে থেকেই সব বাবাকে বলে আনছি। শুনেছো শুনেছো তোমার ছেলের কাণ্ড? কাল তো নিজের ছেলের হাত ভাঙা নিয়ে অনেক আদিক্ষেতা শুরু করে দিয়েছিলে, এখন তোমার ছেলে কি করেছে শুনেছো? কেউ তার বিয়ে করা বউয়ের সাথে এরকম ব্যবহার করে বলো তুমি? আনিকা তোর বউ, হোক সেটার অনিচ্ছাই বউ তো। আরও কোন সাহসে আনিকাকে বললো তার বাড়ি থেকে বিছানা নিয়ে আসতে? ওর সাহস কীভাবে হয় ওই বিছানায় শোয়ার? ওটা তো আমার নিজের কষ্টের টাকায় কেনা। বাবা আপনি উত্তেজিত হবেন না, বাদ দিন না এসব। আর আমি তো বাবাকে বলে সব কিছু নিয়ে আসার ব্যবস্থা করছি। তার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার বাবাকে ফোন করে ওইসব জিনিস এখানে নিয়ে আসতে মানা করে দাও। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, দরকার হলে আমি তোমার জন্য আলাদা করে এসি, খাট, সোফা, আলমারি এনে দেবো। তবুও তোমার বাবার টাকায় কেনা কোনো জিনিস এ বাড়িতে আনবে না। তোমার শ্বশুরমশাই ঠিক কথা বলেছে মা, তুমি বরং তোমার বাবাকে বলে মানা করে দাও। কালোর হাত ভাঙা ছিল বলে আমি ওকে কিছু বলিনি, কিন্তু তার হাত ভাঙার পরেও যা করলো তারপরেও ওকে আমি এবার ছাড়বো না। একটা না একটা কিছু তো করবই। তুমি যদি তার মাঝখানে আসো না তাহলে তোমাকেও আমি ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তোমার ছেলে আমার বৌমার সাথে বেশি বেশি শুরু করেছে, আজকে আমি একটা বিহিত করবই, এর শেষ আমি দেখে ছাড়বো। সাজিদের আব্বু এসব কথা বলে উঠে যাচ্ছিল। তার আম্মু বলে, আরে আরে কোথায় যাচ্ছ? প্লেটের বাকি খাবারটুকু তো খেয়ে যাও। এসব খাবার তুমি তোমার বদমাস ছেলেকে খাওয়াও। এসব বলে তার বাবা হনহন করে ঘরের ভিতরে চলে গেলেন। দূর, কিছুদিন ধরে এই বাড়িতে যা চলছে না, আমার এসবের কিছুই ভালো লাগছে না। এসব বলে সাজিদের আম্মু ছটপট করতে লাগলেন। আর তা দেখে অনিকা শয়তানি হাসি দিয়ে রুমে চলে গেল। আর নাদিয়া এসব দর্শকের মতন দেখে গেল, কোনো কথাই যেন তার মুখ দিয়ে বের হচ্ছে না। সাজিদ হসপিটালে আসার পর ডাক্তার সাজিদের হাত পরিষ্কার করে আবার নতুন করে ব্যান্ডেজ করে দেয়। কিছুক্ষণ পর ওরা দুজন সাজিদকে জিজ্ঞাসা করে, সাজিদ, তুই তোর হাতের ভিতর গরম কফি ঢোকালি কী করে? ঢুকেনি, ঢোকানো হয়েছে। কে ঢুকিয়েছে? কে আবার? আনিকা। কি? অনিকা তোর হাত ভিতরে ঢুকিয়েছে গরম কফির? হ্যাঁ। কিন্তু কেন? ও আমাকে ওর জন্য কফি আনতে বলেছিল। আমি কফি বানিয়ে এনে দিতে গিয়ে অসাবধানতা বশত ওর হাতে একটু কফি পড়ে যায়, এই কারণে ও আমার হাতে গরম কফি ঢুকিয়েছে। এই একটা সমস্যার কারণে ও তোর সাথে এমন করলো? একটা মানুষ এত নির্যাতন কিভাবে করতে পারে? খবরদার, ওকে নির্দয় বলবি না। কেন কেন? তোরা হয়তো জানিস না যে আনিকার সাথে চিৎকারগুলো আমার অভিনয় ছিল। আমি এতটাও ব্যথা পাইনি যে এরকম চিৎকার করে কাঁদতে হবে। তুই কি ব্যথা পাসনি? আমি ব্যথা পেয়েছি ঠিকই, কিন্তু আমি এর চেয়ে কয়েক গুণ আঘাতও সহ্য করেছি। এগুলো তো সাধারণ আঘাত। কিন্তু আমরা যে শুনলাম তুই অনেক অনুরোধ করেছিস, তারপরে অনিকা তোর হাতটা ছেড়েছিল। বললাম তো আমার তেমন কিছুই হয়নি। আমি শুধু দেখছিলাম ওর মনে কোনো দয়া মায়া আছে কিনা, কিন্তু না, এই শাকচুনির মনে কোনো দয়া মায়া কিছুই নেই।
ভেবেছিলাম চুপ থাকলে হয়তোবা ও ওর প্রতিশোধ নিয়ে শান্ত হয়ে যাবে, কিন্তু আজকে যা করলো তাতে আর চুপ থাকা যাবে না। ওকে অন্য স্টাইলে ঠিক করতে হবে। তুই ঠিক কি করতে চাচ্ছিস বলতো? আমি ওকে এতদিন একভাবে ঠিক করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন করব ভিন্ন এক স্টাইলে। হয়তোবা এটাই কাজ দিতে পারে। তো কিভাবে করবি? তা তোকে বলবো কেন? আরে বল না, সমস্যা কি? আচ্ছা বলবো, কিন্তু এখন নয়, পরে এক সময় বলবো। আমার না এখন এখানে ভালো লাগছে না, আমি এখন বাসায় যাব। আচ্ছা চল, তোকে বাসায় দিয়ে আসি। না, তোদের বাসায় দিয়ে আসতে হবে না, তোরা অফিসে চলে যা, আমি বাসায় চলে যেতে পারবো। কিন্তু তুই এই অবস্থায় যাবি কি করে? বললাম তো আমি বাসায় যেতে পারবো, তোরা অফিসে যা, না হয় পরে তোদেরকে আবার গালাগাল দিবে। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। সাজিদ কেবিন থেকে বের হয়ে আসে। সে মনে মনে শয়তানি হাসি দিতে থাকে। প্রিয়তমা, তোমার মতো অহংকারী মেয়েকে কিভাবে ঠিক করতে হবে তা আমার খুব ভালো করে জানা আছে। তোমার জানা নেই তুমি কার সাথে লাগতে এসেছো। এতদিন তুমি একা সাজিদ দেখেছো, এখন তুমি এক ভিন্ন সাজিদ দেখবে। এদিকে সাজিদ বের হওয়ার পর রিফাত আর সিয়াম একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারছে না সাজিদের মনে এখন কি চলছে। ভাই, সাজিদ এইসব কি বলে গেল? কিছুই তো বুঝলাম না। আমিও। আচ্ছা, সাজিদ যে বললো ওর চেয়েও অনেক বড় আঘাতও সহ্য করেছে, কি এমন আঘাত সহ্য করেছে কিছু জানিস এ ব্যাপারে? আমি কি করে জানবো? ও আচ্ছা, সাজিদ কালকে আসুক, ওকেই না হয় জিজ্ঞেস করা যাবে। ঠিক আছে, তাই করবি না হয়। এখন অফিসে চল, পরে ম্যাডাম আবার রেগে যাবে। হ্যাঁ ঠিক, চল চল। তারা অফিসে চলে যায়। আর অন্যদিকে সাজিদ বাসায় চলে আসে। বাসায় গিয়ে সাজিদ দেখতে পেল তার আব্বু সবাই রাগীভাবে বসে রয়েছে, আর তার মা ও তার বোন নাদিয়া কাছেই দাঁড়িয়ে রয়েছে। তাদের সাথে অনিকাও দাঁড়িয়ে আছে। সাজিদ তাদেরকে এক নজর দেখে রুমের ভিতরে যেতে পা বাড়ায়। তখন তার বাবা তাকে ডেকে বলে উঠলেন, সাজিদ, এদিকে আয়। একটু সময় দাও আব্বু, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তোর ফ্রেশ হতে হবে না, তোকে এখানে আসতে বলেছি, তুই চুপচাপ এখানে আয়। কি হয়েছে আব্বু? কি হয়েছে তা কি তুমি বলবে নাকি আমি? আমি যদি বলি তাহলে কিন্তু ভালো হবে না। তুমি শান্ত হও, আমি জিজ্ঞেস করছি। সাজিদের আম্মু সাজিদের কাছে এসে বলে ওঠে, সাজিদ, আমার একটা প্রশ্নের সঠিক উত্তর দিবি? হ্যাঁ আম্মু দিব, বলো কি প্রশ্ন? তুই পরশু রাতে বৌমার সাথে কি করেছিস? মানে? মানে তুই কি ওকে বাড়ি থেকে বিছানা নিয়ে আসতে বলেছিস? সাজিদে এই প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। যদিও কথাটা মিথ্যে নয়, কিন্তু এই কথাটা তো তার আম্মুর জানার কথা নয়। সাজিদ অনিকার দিকে তাকিয়ে দেখলো অনিকা মুচকি হাসছে। সাজিদ বুঝে গেল এখানেও অনিকা কিছু একটা ঘটিয়েছে। কি হলো, কথা বলছিস না কেন? না মানে আমি তোর কাছে আমি মানে টানে শুনতে চাইনি। আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর দে। আরে একবার আমার কথাটা তো শুনবে। সাজিদ, হ্যাঁ কি না? হ্যাঁ। সাজিদ হ্যাঁ বলার সাথে সাথে তার আম্মু রেগে তার গালে থাপ্পড় মেরে দেয়। তার আম্মু ভাবতেও পারেনি তার আদরের ছেলে এরকম করতে পারে। এতদিন সাজিদ দুষ্টুমি টুষ্টুমি করলেও তাকে সাজিদের আব্বু তার আম্মুর জন্য কিছু করতে পারেনি, আর তার আম্মু তো কখনোই নয়। সাজিদের আম্মু সবসময় তাকে তার আব্বুর মার থেকে রক্ষা করেছে, আর আজ সেই মাই তাকে থাপ্পড় মারায় সাজিদ তার মার দিকে অবাক হয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুই আমার ছেলে। আমি তোকে বিশ্বাস করতাম, তাই তোকে এতদিন কিছু করিনি। কিন্তু না, তোকে বিশ্বাস করাটাই আমার একটা বড় ভুল ছিল। একে তো বৌমাকে বাসর রাতে মেরেছিস, তাকে নানাভাবে নির্যাতন করেছিস, আর এখন ছি। তোর আব্বু ঠিকই বলতো, তোকে আমি লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই আজ তুই এরকম হয়ে গেছিস। কে জানে, হয়তো বা তোর হাত পা ভাঙাও একটা নাটক ছিল শুধুমাত্র তোর বাবার বকুনি থেকে বাঁচার জন্য।
একটা মেয়ের জীবন নষ্ট করতে তুই একবারও ভাবলি না। তোর মতো সন্তান জন্ম দেওয়াটাই আমার উচিত হয়নি। তোকে তোর জন্মের সময় গলা টিপে মেরে ফেলার দরকার ছিল। মা। চুপ! তোর ওই মুখ দিয়ে কখনো আমাকে আর মা বলে ডাকবি না, আর যদি তুই ডাকিস তাহলে আমার। এইটুকু বলার সাথে সাথে সাজিদ গিয়ে তার আম্মুর মুখ ধরে নেয়। তারপর কান্না ভেজা কণ্ঠে বলে, আম্মু তুমি দয়া করে এরকম কথা বলো না। তুমি চাইলে আমি আর কখনো তোমায় আম্মু বলে ডাকবো না, তারপরেও তুমি এত বড় কথা বললো না, তাহলে আমি বাঁচাতে পারবো না। তুমি চাইলে কখনোই আমি তোমার সামনে যাব না, তোমাকে কখনো আমার মুখ দেখাবো না, তারপরও দয়া করে এরকম কথা বলো না, আমার খুবই কষ্ট হয়। সাজিদের আম্মু কিছুক্ষণ ছলছল চোখে সাজিদের দিকে তাকিয়ে থাকেন। তারপর দৌড় দিয়ে তার রুমে চলে গেল। তার আম্মু চলে যাওয়ার পর তার আব্বু সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, নাদিয়া, তোর ভাইকে বলে দিস যদি ও আর কখনো বৌমার গায়ে হাত তুলেছে বা তাকে কিছু বলেছে বা তাকে বাড়ি থেকে কিছু আনতে বলেছে, তাহলে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব। সেই অধিকারও আমার আছে। তোর বাবা এতটাও দুর্বল হয়ে পড়েনি যে তার চরিত্রহীন ছেলেকে বের করে দিলে তোদের খাওয়াতে পারবে না। কথাটা যেন এর মনে থাকে। এই কথা বলে তার আব্বু ভিতরে চলে গেল, আর সাজিদ শুধু সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তারপর সে নাদিয়ার কাছে গিয়ে তার দুটো হাত নিজের বলতে লাগলো, বোন রে, তুই আমার আদরের বোন, তুই তো আমাকে ভালো করে বুঝিস। বিশ্বাস কর, আমি অমনভাবে কিছুই বলিনি। কি বলছো না বলছো তা আমি সব শুনেছি, তাই এখন তোমার আর কষ্ট করে মিথ্যে কথা বানিয়ে বলতে হবে না। এই বলে নাদিয়া নিজের হাত দুটো ছাড়িয়ে রুমের ভিতরে চলে যেতে নাই। কিছু দূর গিয়ে আবারও সাজিদের সামনে এসে বলে, তোমার কাছে আমার একটা অনুরোধ, রাখবে? হ্যাঁ বল, আমি তোর সব অনুরোধ রাখবো। তুমি আর কখনো আব্বু আম্মু কিংবা আমাদের সাথে কথা বলো না, বা আর কখনো আমাদেরকে নিজের মা বাবা ভাই বোন বলে পরিচয় দিও না। এটাই একটাই অনুরোধ, দয়া করে রেখো। সাজিদ অবাক হয়ে নাদিয়ার দিকে তাকালো। এই কয়দিনে আমার আব্বু আম্মু অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছে। মানুষ ইচ্ছে মতো আব্বু আম্মুকে অপমান করছিল, যেটা আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। তাছাড়া আমার করার কিছুই ছিল না। কিন্তু এবার তো আর আমার আব্বু আম্মু কোনো অপমান সহ্য করবে না, একেবারে মরে যাবে। তাই বলছি, আমার বা তাদের সাথে বলে আমাদেরকে মরার পথে ঠেলে দিও না। এইসব কথা বলে নাদিয়া সেখান থেকে হনহন করে চলে গেল, আর সাজিদ বাকরুদ্ধ হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর অনিকা সাজিদের কাছে এসে বলে উঠল, কেমন দিলাম? সাজিদ যেন কথা বলতে ভুলে গেছে। সে আস্তে আস্তে অনিকার দিকে তাকায়। অনিকা এখনও শয়তানি হাসি দিচ্ছে। সে কোনো কথা বলতে পারছে না। সাজিদ অনিকার সাথে কথা না বলে সোজা তার রুমে চলে যায়, আর অনিকা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অনিকা সাজিদের এই অবস্থা থেকে মুচকি হাসে। সাজিদ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে যায়। সাজিদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মা বাবা মার বকাঝকা থেকেও কয়েক গুণ কষ্টে সে নাদিয়ার কথাই পেয়েছে, আর তার কথাগুলো যেন বুকের ভিতরে তীরের মতো বিঁধেছে। সে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো। সবাই কাজ করছিল। তাকে দেখা মাত্রই তাদের মুখের হাবভাব পাল্টিয়ে গেল। সাজিদ তাদের মুখে স্পষ্ট একরাশ ঘৃণা দেখতে পেল। সাজিদ তার প্রিয়জনদের মুখে ঘৃণা সহ্য করতে পারে না। সে কাউকে না বলে সোজা বাসার বাইরে চলে গেল। সাজিদ মসজিদে প্রবেশ করলো। ঈশার নামাজের আজান আরও আধা ঘন্টা বাকি। সে মসজিদে বসে ভাবতে লাগলো, সে বুঝতে পারছে না মহান রব তাকে এই কোন পরীক্ষায় ফেললেন। সাজিদের ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছে। সে ঈশার নামাজ পড়েই বাসার উদ্দেশ্যে রওনা দিল। নামাজ পড়ার পর তার মনটা এখন কিছুটা হালকা লাগছে। সাজিদ এই রকমই, যখনই তার মন খারাপ হয় তখন সে নামাজে দাঁড়িয়ে যায়। তখন তার মন কিছুটা হলেও ভালো হয়ে যায়, কারণ আল্লাহর ইবাদতে রয়েছে আসল প্রশান্তি। শুধু তাই নয়, সে কোনো প্রকার সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করার পর মহান রব তাকে কোনো না কোনো পথ দেখিয়ে দেন। সে জানে সকল সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারে। হয়তোবা এটাও তার প্রতি একটা পরীক্ষা। ধৈর্য ধারণ করলেই মহাপুরস্কার। সে বাসায় এসে দেখলো সবাই খেতে বসে গেছে। তার একটু খারাপ লাগলো, কারণ এই বাসায় সবাই একসাথে খেতে বসে। তাকে ফেলে খেতে বসায় তার বুকটা মোচড় দিয়ে ওঠে।
সাজিদ খাবার টেবিলে এসে বসলো। সে টেবিলে আসার সাথে সাথে তার বাবা ভাতে জল ঢেলে দিল। সবাই অবাক হয়ে সাজিদের আব্বুর দিকে তাকায়। কি হলো? তোমার খাওয়া তো অর্ধেকও শেষ হলো না, আর তুমি ভাতে জল ঢেলে দিয়েছো। আমার খাওয়া হয়ে গেছে, আর কাল থেকে আমাকে খাবার ঘরে পাঠিয়ে দেবে। এই বলেই তার বাবা রুমে চলে গেল। বাবার দেখা দেখি তার মা বোনও ভাতে জল ঢেলে হাত ধুয়ে রুমে চলে গেল। সাজিদ তখন প্লেটে ভাতও দেয়নি। তাদের এই কার্যকলাপ দেখে তার খিদে যেন কোথায় হারিয়ে গেল। সে সোজা রুমে চলে গেল। অন্যদিকে অনিকা তাদের এই অবস্থা দেখে শয়তানি হাসি দিচ্ছে। সে খাবার খেয়ে হাতের কাজ করে ঘুমাতে চলে গেল। সে গিয়ে দেখলো সাজিদ সবাই শুয়ে পড়েছে। অনিকা বলল, কিরে বললি না তো কেমন দিলাম? ভালো, খুব ভালো। আমি জানতাম না যে আমার বউটা এত ভালো অভিনয় করতে পারে। কে তোর বউ? ওই যে ড্রেসিং টেবিলটায় যাও, আয়নার সামনে গিয়ে দাঁড়াও, যে পেতনিটাকে দেখতে পাবে ওইটাই আমার বউ। সাজিদ বলেই ওয়াশরুমে ঢুকে গেল। অনিকা আয়নার কাছে গেল। আয়নার মধ্যে গিয়ে সে পেতনি খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছুই পেল না। সে ফিরে এসে সাজিদকে জিজ্ঞাসা করে। এমন সময় তার সব কিছু পরিষ্কার হয়ে গেল। তাহলে সাজিদ তাকেই পেতনি বলেছে। রাগে তার গালটা গোলাপি বর্ণ ধারণ করলো। সাজিদ ওয়াশরুম থেকে বের হলে অনিকা সোজা সাজিদের কলার চেপে ধরল। ওই তোর সাহস কি করে হয় আমাকে পেতনি বলার? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? ইস, রাগলে আমার বউটাকে কত কিউট লাগে, বলে বোঝানো যাবে না। কি বললি তুই? অনিকা রেগে সাজিদের বুকে কিল ঘুষি দিতে লাগলো। আরে আরে করছোটা কি? ব্যথা লাগছে তো? তোকে তো ব্যথা পাওয়ার জন্যই দিচ্ছি, শয়তান কোথাকার। অন্যের গার্লফ্রেন্ডের দিকে তাকাতে লজ্জা করে না? অনিকার কথা শুনে সাজিদ হাসি আটকাতে পারল না। সশব্দে হেসে দিল। অনিকা সাজিদের হাসির দিকে তাকিয়ে রয়েছে। কি সুন্দর সেই হাসি! নুরানি চেহারা এই হাসিটা বেশ মানিয়েছে। তার ধ্যান ভেঙে সাজিদ বলে উঠল, আমি তো কারো গার্লফ্রেন্ডের দিকে তাকাচ্ছি না, আমি আমার বউয়ের দিকে তাকাচ্ছি। তুমি কিসের সাথে কি মিলাচ্ছ? কোথায় হালাল আর কোথায় হারাম? আমি মানি না তোকে আমার স্বামী হিসেবে। তুমি না মানলে কি হয়েছে? আমি তো তোমাকে বউ মানি। অনিকা অবাক হয়ে সাজিদের দিকে তাকায়। তার সাথে এত অন্যায় অত্যাচার অপমান করার পরও সাজিদ তাকে এখনো বউ মানে। সে ভেবে পাচ্ছে না। এভাবে তাকিয়ে থেকো না গো বউ, প্রেমে পড়ে যাবে। তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে বলে অনিকা ঘুমাতে চলে গেল। আর সাজিদ একা একা মুচকে হাসছে। তোমাকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। আমাকে আমার পরিবার থেকে আলাদা করা না, আমি এমন অবস্থায় ফেলবো যে নিজেই নিজের দোষ সবার কাছে স্বীকার করে নেবে। সাজিদ শুয়ে পড়ল। অনিকা এখনও সাজিদকে নিয়ে ভাবছে। সে কিছুক্ষণ ভেবে ঘুমের দেশে পাড়ি জমালো। একটা চাপা কান্নার স্বরে অনিকার ঘুম ভেঙে গেল। অনিকা কিছুটা ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে উঠে বসে। সে তাকিয়ে দেখলো সাজিদ নামাজে দাঁড়িয়ে